সুপ্রিয় দর্শক, আমি তারার বিচিত্রা টিভি স্টুডিও থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে মাঝে মাঝে আমরা খোলাখুলি আলাপ করি, যেটাকে টক শো বলা হয়। তো আজকে আমাদের তারার বিচিত্রা টিভি অফিসে আমাদের স্টুডিও থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন একজন কবি, একজন গ্রাম্য কবি বলা যায়। আবার ওনার বিভিন্ন গুণ রয়েছে। তো আপনারা জানেন যে আমরা কবি যারা, সাহিত্যিক যারা, আমাদেরকে অনেকে পাগলও বলে থাকে। তো আসলে তো আমরা পাগল বলতে, কবি সাহিত্যিকরা পাগল না হলে তারা লিখতে পারবে না, এটাও সত্য। তবে পাগলের উপাধি আপনারা দিলেও কবিরাই এই পৃথিবীকে আলোকিত করেছে। কবিদের লেখা থেকে আপনারা আপনাদের মেধাকে বিকশিত করেছেন। তো সেই পাগল, সেই একজন অভিজ্ঞ মানুষ, মেধাবী মানুষ, যিনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন, বাংলা ভাষা কথা বলতে পারেন, এবং উনি আরও অনেক কিছু থাকতে পারে, আমার সব কিছু জানা নেই। তো আজকে আমরা এই খোলাখুলি আলাপে আজকে আমরা কবিতা ছড়া, এবং আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন সবচেয়ে বড় কথা, উনি হলো কবি আব্দুল হক। তিনি অনেক দূর দূরান্ত ঘুরে বেড়ান, অনেক বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় তিনি ওনার লেখা, নিজের লেখা নিয়ে, স্বরচিত লেখা নিয়ে বিভিন্ন কবিতা আসরে উনি উপস্থিত হন। বিগত দিনে আমরা সেটা প্রমাণ পেয়েছি। তো উনি মাঝে মাঝে আমার বাড়িতে আসেন, আমার এখানে আসেন। আজকে আমার স্টুডিওতে এসেছেন, এই জন্য আব্দুল হক ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে আমি আব্দুল হক ভাইয়ের কাছে আমি প্রথমে জানতে চাই, আব্দুল হক ভাই, আপনি কোনো কিছু মনে করবেন না, কোনো প্রশ্ন যদি আমি করি সেটাকে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমি জানি আপনি সকল বিষয়ে পারদর্শী। আমি প্রথমে বলতে চাই যে আসলে কবিরা কেন পাগল হয় আর মানুষ কেন কবিকে পাগল বলে? শ্রদ্ধেয় প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ মানুষ, স্বশিক্ষিত, কাব্য ব্যক্তিত্ব, সবাই আমাকে কবি বলে। আমি খুব শুরু সময় থেকেই কবিতা লিখি। যখন থেকে লিখতে পারি তখন থেকেই আমি গল্প, প্রবন্ধ, কবিতা লিখি। এবং একটু বড় হওয়ার পরে আমি নিজের চেষ্টাতেই বলতে গেলে ইংরেজি ভাষা এবং সাহিত্যের উপরে চর্চা গবেষণা করছি। উচ্চশিক্ষিত যারা, ইংরেজিতে দক্ষ, অভিজ্ঞ যারা ইংরেজিতে কথাবার্তা বলে অভ্যস্ত, তাদের সঙ্গতা, সহচার্যতায় আমি যতটুকু সম্ভব, শিক্ষার তো শেষ নাই, সামান্য কিছু ইংরেজিতে কথাবার্তা বলতে পারি, লেখালেখি করি। এখন আমার ছোট ভাই, উনি একজন লেখক, কবি, সাহিত্যিক, আমার খুব স্নেহের পাত্র। ওনাকে আমি খুব সম্মান করি, স্নেহ করি। উনি আমাকে প্রশ্ন করছেন যে কবিদেরকে মানুষ পাগল বলে কেন। এর কারণ হলো, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে একজন লোক প্রাতিষ্ঠানিক শিক্ষায় যত শিক্ষিতই হোক, বাংলা সাহিত্যে যদি ডক্টরেট ডিগ্রিও করে, তবু সে একটা লাইন কবিতা লিখতে পারবে না যদি সে ন্যাচারালি, প্রাকৃতিকভাবে কাব্যিক প্রতিভা না পায়। লেখালেখির প্রেরণা জন্মগতভাবে তার মধ্যে যদি না থাকে, আবেগ, উচ্ছ্বাস এবং মেধা, প্রতিভা যদি না থাকে, তাইলে সে কবিতা লিখতে পারবে না, সাহিত্য সৃষ্টি করতে পারবে না। সাহিত্য সৃষ্টি, কবিতা রচনা হইলেও এটা প্রাকৃতিক ব্যাপার, আবেগ উচ্ছ্বাসের ব্যাপার। কবি সাহিত্যিকদের রুচি, মানসিকতা, বুদ্ধি, বিবেক, ব্যক্তিত্ব, চিন্তা, চেতনা, ধ্যান ধারণা এবং তাদের হৃদয় থেকে ন্যাচারালি বেরিয়ে আসা উপস্থাপিত কথাগুলি হলো কবিতা। এখন আমরা জানি যে পৃথিবীর এমন কিছু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি সাহিত্যিক রয়েছেন যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে তেমন পড়াশোনা করেন না। আমি প্রথমেই বলবো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা। উনি আজকে থেকে 115 বছর আগে সুলতানাস ডিম কবিতা লিখেছিলেন যে আমাদেরকে এখন ভারতের মানুষ, সমাজ স্কুল, কলেজে যেতে দেয় না। আমরা যদি স্কুলে যাই, মেয়েরা যদি স্কুলে যায়, লেখাপড়া করে, তাহলে মানুষ তিরস্কার করে, নিন্দা করে, ঘৃণা করে। এমন একদিন আসবে ভারতের মানুষ, এই উপমহাদেশের মানুষ, মেয়েরা, এই উপমহাদেশের মেয়েরা রাষ্ট্রপতি হবে, প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, কবি সাহিত্যিক হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা বিচরণ করবে। আজকে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে এই উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মহিলা নেতৃত্ব, মহিলারা এখন প্রধানমন্ত্রী হচ্ছে, মন্ত্রী হচ্ছে, কবি সাহিত্যিক, লেখক হচ্ছে, বড় বড় সরকারি পদে চাকরি করছে। তাইলে ওই আজকে থেকে 115 বছর আগে প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত, স্বশিক্ষিত একজন মহিলার কথা
বাস্তবে রূপান্তরিত হয়েছে। পক্ষান্তরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন কথাশিল্পী, সাহিত্যিক, কবি। উনি একটা কবিতা লিখেছিলেন, পাতাল ফেরের নাম বলিছে, উঠবো আমি আকাশ চড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোর করে। আমরা আজকে কি দেখতেছি? আমরা এখন ঘরে বসা সারা পৃথিবী রিমোট কন্ট্রোলারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারি। আজকে থেকে 100 বছর আগে, 100-150 বছর আগে এরকম স্বশিক্ষিত প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মহান কাব্য ব্যক্তিত্ব কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল কলেজে তেমন পড়াশোনা করেন নাই। ওনারা কবিতা লিখত, ওনারা প্রাকৃতিকভাবেই ন্যাচারালি কাব্য মনে জন্ম নিছে এবং আবেগপ্রবণ হিসাবে ব্যক্তিগত ইচ্ছা অনুভূতির আলোকে তারা প্রচুর জ্ঞান অর্জন করছে। এই জ্ঞান অর্জনের কারণেই কবিতারা কবিরা স্কুল কলেজে পড়াশোনা না করলেও কবিতা লিখতে পারে। এবং যারা কবিতা লেখে তারা অন্য 10 জন অকবিবর্ণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা। তাদের মন মানসিকতা, রুচি, চিন্তা চেতনা, ধ্যান ধারণা ভিন্ন ধরনের এবং তাদের মধ্যে উচ্ছৃঙ্খলতা, একটা আবেগ কাজ করে, যে কারণে প্রত্যেকটা কবি সাহিত্যিকই উচ্ছৃঙ্খল প্রকৃতির এবং পাগলা টাইপের। ধন্যবাদ আব্দুল হক ভাই। আসলে কেন কবিকে পাগল বলা হয় এবং কবি কেন পাগল, কেন সে এরকম ব্যাপারে চিন্তা ভাবনা করে, এটা আব্দুল হক ভাই ব্যাখ্যা দিয়েছেন। তো আব্দুল হক ভাই, আপনি তো, আমরা জানি যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে তেমন কোনো লেখাপড়া করেন নাই, আপনি তারপরেও আপনি বিশুদ্ধ ইংরেজি আপনি বলতে পারেন অনর্গল। এটা কিভাবে রপ্ত করেছেন এবং ইংরেজি কবিতা কিভাবে আপনি রচনা করলেন? আপনি তো প্রাতিষ্ঠানিক কোনো বড় ধরনের সার্টিফিকেট আপনার নাই, তারপরে আপনার প্রতিভা দেখে আমরা অবাক হই। তো সেই বিষয়ে কিছু বলবেন? আসলে সত্য কথা বলতে গেলে আমি দীর্ঘ 50 বছর যাবৎ কাব্য চর্চা করি, লেখালেখি করি এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের উপরে কিছু চর্চা গবেষণা ছাড়া তো আর একটা বিদেশি ভাষা, আন্তর্জাতিক ভাষা, মূলত ইংরেজি ভাষাটা বাংলার চেয়ে অনেক সহজ। পৃথিবীর সব দেশের মানুষ ইংরেজি ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে গ্রহণ করছে। বাংলা, সংস্কৃত, চাইনিজ ভাষা, আরবি ভাষা এগুলি কঠিন ভাষা। অন্য সব ভাষার চেয়ে আমি মনে করি, এবং আরও অনেক উচ্চশিক্ষিত মানুষ যারা, ওনারা বলেন যে ইংরেজি ভাষাটা একটা সহজ। কিন্তু আমাদের দেশের মানুষ তো ইংরেজি ভাষাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে। না, রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে এরা এই জন্য ভয় পায়। যেমন সাপুরিয়া আমি কিন্তু সাপ ধরতে পারি, আপনিও জানেন আমি সাপ ধরেছি। সাপুরিয়ারা কি করে? যত ভয়ঙ্কর বিষাক্ত শক্তিশালী সাপ বলবে, সাহসের বিষয় ধরে না, সাহসের বিষয় না, কিছু টেকনোলজিও আছে। আর যারা সাপুরিয়া না, এরা একটা অবিষাক্ত সাধারণ সাপ দেখলো ভয়ঙ্কর মনে করে, ভয় পায়। আর যারা সাপুরিয়া, এরা বিষাক্ত সাপকে ধরে, সাপ দিয়ে খেলাধুলা করে। এখন ভাষা এমন একটা জিনিস, ইংরেজি ভাষাটা আমাদের, বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশের বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করে, এরা ইংরেজি ভাষাকে খুব ভয় পায় এবং অধিকাংশ ছাত্ররা ইংরেজিতে মানে একটু নাম্বার কম পায়, ফেল করে। এখন ইংরেজি ভাষাটা কিন্তু মূলত খুব সহজ ভাষা, যে কারণে বিশ্বের সব দেশের মানুষ ইংরেজি ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে গ্রহণ করছে এবং বিশ্বের যে কোনো দেশে মানে ইংরেজিতে কথা বললে সবাই বুঝবে। আমি ছোট সময় থেকেই চর্চা করি, স্কুল কলেজে তেমন পড়াশোনা করি নাই, কিছুটা করেছিও, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইংরেজি ভাষা এবং সাহিত্যের উপরে চর্চা করছি। উচ্চশিক্ষিত মানুষ যারা ইংরেজিতে দক্ষ, অভিজ্ঞ, তাদের সাথে প্রচুর চর্চা করছেন, বই পড়ছেন। আন্তরিকতা সৃষ্টি করার মতো একটা ন্যাচারাল গুণাগুণ হয়তো আল্লাহ দান করছে। উচ্চশিক্ষিত মানুষের সাথে আমি চলাফেরা করি, ওনাদের সঙ্গতা, সহচার্যতা এবং ওনাদের সাথে টুকটাক ইংরেজিতে কথাবার্তা বলতে বলতে আমি শিক্ষার্থীর চেষ্টায় যতটুকু সম্ভব আমি ইংরেজিতে কথা বলতে পারি এবং ইংরেজিতে আন্তর্জাতিক মানসম্পন্ন অনেকগুলি কবিতা লিখছি। এর মধ্যে ট্রিটমেন্ট অফ হেপাটাইটিস কবিতাটা আন্তর্জাতিক ক্ষেত্রে সমাদৃত হয়েছে। আমেরিকান একজন ডাক্তার আমার এই কবিতায় মন্তব্য করছে, এজ এ ডক্টর পার্সোনালি আই এম ভেরি মাচ হ্যাপি টু রিড ইউর পোয়েম, রিয়েলি ইট ইজ ভেরি নাইস, স্টার্টার্স আর versified, useful for the patients and it is consultative for them. This poem proves that you are a naturalistic, humanistic and prominent author of the poem in Bangladesh. Hope your natural strength of poetry will present us cheerful and meaningful poem in future. বাংলাদেশের একজন চিফ মেডিকেল অফিসার, শিল্প মন্ত্রণালয়ের
উনি লিখিতভাবে মন্তব্য করছেন আমার এই কবিতাটায় যে দি পোয়েম ট্রিটমেন্ট অফ হেপাটাইটিস ইজ এন এক্সেলেন্ট কন্ট্রিবিউশন ফর দ্য পেশেন্ট অফ হেপাটাইটিস। আই মাস্ট পে মাই হার্টেস্ট কংগ্রেচুলেশন টু দ্য রাইটার ফর হিজ এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিফিকেশন। সুতরাং অবশ্যই আমি ইংরেজিতে হেপাটাইটিস রোগের ব্যাপারে সামান্য কিছু অবদান এই কবিতা রাখতে পারছি। আমি আর আজকে কবিতার আবৃত্তি করলাম না, সময়ের স্বল্পতা। ধন্যবাদ আব্দুল হক ভাই। আরেকটা বিষয় যে আপনি একজন উচ্চশিক্ষিত না হয়েও আপনি ইংরেজি রপ্ত করেছেন, পাশাপাশি আপনি কবিতা লিখে থাকেন এবং আপনি একজন মেধাবী হিসেবে আপনাকে ধরে নিতে পারি আমরা। তারপরে আরেকটা বিষয় যে আপনার যে সন্তানরা আছে তারাও কিন্তু আপনার মতো অনেকটা মেধাবী, কোনো টাকা পয়সা ছাড়া ঘুষ ছাড়া তাদের ভালো ভালো চাকরি হয়েছে, হ্যাঁ, কোনো সুপারিশ ছাড়া। তারপরে আপনার ছেলেমেয়েরা আমি জানি, আমার জানা মতে ভালো ভালো জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং চাকরি করছে, শিক্ষিত হয়েছে, উচ্চশিক্ষিত হয়েছে। তো এই বিষয়ে আপনার সন্তানদের প্রতি আপনি অবশ্যই সন্তুষ্ট থাকার কথা। আপনি কি এই সন্তানের ধারা আপনি সুখী আছেন, ভালো আছেন কি? আমার সন্তান সন্তুষ্টি আল্লাহর দান। মানব জীবনে পার্থিব জগতে বাবা মার সবচেয়ে মূল্যবান সম্পদ হল সন্তান, কিন্তু সন্তানকে সুসন্তান হিসাবে দক্ষ, অভিজ্ঞ, শিক্ষিত, দায়িত্বশীল হিসাবে গড়ে তুলতে হবে। এটার দায়িত্ব বাবা মার। আপনারা জানেন, অনেকেই জানে, আমার একটা মেয়ে, আমাদের পড়োশি, আমাদের কামাল হোসেন, বিএসএস অনার্স, এমএসএস, এমএ হাই স্কুলের টিচার, কলকাতায় পাঁচস্থ করছি। এই মেয়েটা যখন ক্লাস 4-এ পড়ে তখন একদিন আমাকে বলছিল, আমি বাড়িতে, গ্রামের বাড়িতে ক্লাস 4-এ সে পড়ে স্থানীয় প্রাইমারি স্কুলে, আমি একটা কি কাজ করতেছি ঘরে বসা, হঠাৎ করে বলে, আব্বা আমি কি কোন ইংরেজি তো বাংলাতে সহজ। আমি তুমি কেমনে বুঝতে পারলাম? ওই যে ইংরেজি লিখতে দাড়ি কমা, রফলা চফলা এগুলো কিছুই লাগে না, অক্ষরগুলি বসাই দিয়ে লেখা হয়ে যায়। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছিলাম যে আল্লাহর রহমতে আমার মেয়েটা উচ্চশিক্ষিত হবে, আল্লাহর রহমত করছে, হয়েছে। সে ঢাকা ভার্সিটিতে নার্সিং সায়েন্স অ্যান্ড মিডল উপরে গ্রাজুয়েশন ডিগ্রি করছে। আপনাদের তারাই বোঝানো স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে। তো একটা মেয়ে, আর বড় ছেলে তার তেমন পড়াশোনা করে না, ইন্টারমিডিয়েট পাস করার পরে সে সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে তৃতীয় শ্রেণী কর্মচারী। আর একটা ছেলে বিএসসি নার্স। এরা তাদের দক্ষতা, যোগ্যতা, ফিটেড উইল বি স্টে, ইংরেজিতে একটা কথা আছে, ফিটেড উইল বি স্টে। আপনি কয়টা সার্টিফিকেট অর্জন করছেন, কয়টা ডিগ্রি অর্জন করছেন কলেজ ভার্সিটি থেকে, দিস ইজ নট দ্য কোশ্চেন। কোশ্চেন ইজ দ্যাট আপনি কতটুকু যোগ্যতা অর্জন করতে পারছেন। সার্টিফিকেটের সাথে আপনার যদি যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা একটা সমন্বয় থাকে, তাইলে আপনি সুশিক্ষিত। আর স্বশিক্ষিত মানেই সুশিক্ষিত। সত্য কথা বলতে গেলে প্রত্যেকটা শিক্ষিত মানুষই স্বশিক্ষিত। এই জন্য স্বশিক্ষিত যে শিক্ষা অর্জন করার জন্য ব্যক্তিগতভাবে তার চেষ্টা সাধনা করতে হয়, পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়, মেধা খরচ করতে হয়। একটা ছেলে খুবই মেধাবী, খুবই দক্ষ, অভিজ্ঞ, সে যদি কোনোদিন স্কুল কলেজে না যায়, কোনো শিক্ষিত মানুষের কাছে না যায়, সে কি শিক্ষিত হইতে পারবে? তো আমার ছেলেমেয়েরা আল্লাহর রহমত, আমাদের যেটা আল্লাহর দান, আমার কোনো গর্ব কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। তো আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমার 4টে ছেলে মেয়ের মধ্যে 3টা ছেলে মেয়ে সরকারি কর্মকর্তা, কর্মচারী, প্রতিষ্ঠিত স্বশক্ষেত্রে। আর সবার ছোটো মেয়েটা এবছর আইএসসিতে A+ পাইছে, এসএসসিতে A+ পাইছিল। সে ডাক্তারের জন্য চেষ্টা করছিল, এই বছর ব্যর্থ হয়েছে। তো আশা করি সেও আপনাদের দোয়া একটা কিছু করতে পারবে। তা আমি একটা কথাই বলবো ছেলে মেয়েদের ব্যাপারে, যে আল্লাহর রহমতে এরা কিছুটা যোগ্যতা অর্জন করছে, যে কারণে তারা উইদাউট এনি কাইন্ডস অফ পারচুয়েশন অ্যান্ড ইলিগেল পেমেন্ট ইন এ শর্ট টাইম দে বিকাম গভর্নমেন্ট এমপ্লয়। আমিও কিন্তু আপনার মোটামুটি আপনার পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু একদিন আমাকে একটা পরামর্শ দিয়েছেন যে রতন ভাই, আপনার সন্তানদেরকে মানে বড় বড় চাকরির আশা না করে, মানে চাকরির পিছনে না ছুটিয়ে আপনি কারিগরি শিক্ষা তাদেরকে করুন। জি জি। তো এই হিসেবে আমার কথাটা খুব মনে পড়ছে। তারপর আমার ছেলেকে আমি বিটাক থেকে প্রশিক্ষণ দিয়েছি, এসে এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আর মেয়েকে মিডওয়াইফারি যে কোর্সটা আছে, মেডিকেল ডিপ্লোমা, এখানে তাকে আমি দিতেছি। 4 তারিখ তার পরীক্ষা। তো প্রিয় দর্শক, আমরা আব্দুল হক ভাই, কবি আব্দুল হক ভাইয়ের কাছ থেকে অনেক কথা শুনলাম তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে। তো আমিও আব্দুল হক ভাই, যিনি অত্যন্ত আমাকে ভালোবাসেন এবং মানে উনি মাঝে মাঝে আমার এখানে ছুটে আসেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য।
তার কাছে তার স্বরচিত লেখা আমি শুনতে চাই এবং আপনাদেরকে শোনাতে চাই। তো আপনার লেখা যদি আমাদেরকে একটু শোনান তাহলে কৃতজ্ঞতা। আমি প্রথমেই ট্রিটমেন্ট অফ হেপাটাইটিস কবিতাটা শোনাই। এটা তো শুনলাম না, এটার নামটা শুধু শুনছেন, শিরোনাম এবং কেন লিখছিলাম। কবিতাটা আমি মনে করি প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন, এটা একটা চিকিৎসা। আচ্ছা। এই কবিতার মধ্যে আমি লিখছিলাম যে আপনি যদি হেপাটাইটিস হয়, কামেলা হয়, কিভাবে আপনি সুস্থ হবেন। আমার ব্যক্তিগত জীবনে হেপাটাইটিস হয়েছিল, মারাত্মকভাবে হয়েছিল। ডাক্তার আমাকে সাজেশন দিয়েছে যে নো নিড টু টেক এনি কাইন্ডস অফ ড্রাগ, if you take complete rest on bed you will be fully well and cured, and this is the better treatment for the patient of hepatitis. ডক্টর কাজী রহমতে মাওলা, চিফ মেডিকেল অফিসার, শিল্প মন্ত্রণালয়। আমি ওনার সাজেশন মোতাবেক সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি এবং আমি ওনাকে প্রশ্ন করলাম যে হাউ আই বিকাম ফুলি ওয়েল অ্যান্ড কিউর উইদাউট এনি কাইন্ডস অফ ড্রাগ, ওষুধপত্র ছাড়া আমি কীভাবে সুস্থ হইলাম। তখন উনি আমাকে ব্যাখ্যা বিশেষ করে বললো কেন হইলাম। এই কবিতাটা আমি তখন লিখছিলাম, ট্রিটমেন্ট অফ হেপাটাইটিস। Rest is the best treatment for the patient of hepatitis, and some cold drinking is. Don't go to the sun, rest on bed, no work and run. Drink the water of a green coconut every day. Follow what you doctors say. Don't smoke, work and think. Never smoke and drink. Smoking is very dangerous for you, for me, for all of us. Smoking is your killer. But a doctor is your real friend and trusted brother. Keep away from other treatment and medicine. Bath regular and be clean. Take all kinds of food. Drink water as you could. You will be fully well and cured only from doctor's advice and rest on bed. Sure, sure, sure. আমার আরেকটা কবিতা আমি শোনাবো, বঙ্গবন্ধু। আচ্ছা। বঙ্গবন্ধুর কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু বিশ্বের মধ্যে অনন্য অসাধারণ একজন গণতান্ত্রিক নেতা। উনি বাংলাদেশের জনক। উনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য আজীবন সংগ্রাম করছে। আজীবন উনি রাজনীতি কর্মকাণ্ডে জীবন বিসর্জন দিয়েছে এবং লাস্ট অফ অল উনি বাংলাদেশের অবস্থায় আততায়ীদের বিরুদ্ধে। আমি ব্যক্তিগতভাবে, ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে, কবি হিসাবে বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটা কবিতা লিখি, কবিতার নাম বঙ্গবন্ধু। অরণ্য পাহাড় নদী, অরণ্য পাহাড় ঝর্ণা নদী, কাঁদে নিরবধি, কাঁদে বাঙালি তোমার তরে। সবুজ শ্যামল দেশে মজিদ তুমি আছো মিশে, কোটি জনতার অন্তরে। নদীর কলতানে পাখির গানে গানে নিতুই শুনি সুন্দর একটি নাম, মজিদ তুমি এ সোনার বাংলা, প্রিয় স্বাধীনতা ৬৮,০০০ গ্রাম। তুমি বঙ্গবন্ধু বজ্রকণ্ঠ, গণতন্ত্র ৭ কোটি মানুষের অধিকার, লাখো লাখো মুক্তিযোদ্ধার প্রেরণা তুমি, ৭১-এর গর্জে ওঠা হাতিয়ার। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, তুমি বাংলার স্বাধীনতা সংগ্রাম, মুক্তির দিশারি এ জাতির প্রাণ, স্বর্ণাক্ষরে হৃদয়ে লেখা তোমার নাম। তুমি আছো বাঙালিদের প্রাণে রবে চিরকাল, সহস্রাধিক বছর ধরে মহাসংগ্রামী বিদ্রোহী বীর জননেতা আছো মানুষের অন্তরে অন্তরে। মৃত্যুহীন তুমি এ ভুবন মাঝে যতদিন আছে রবি শশী শ্রুতধারা, তোমার অমূল্য বাণী ধুয়ে মুছে সব দুঃখ ক্লানি, ফুটালো লক্ষ কোটি তারা। হে প্রিয় নির্ভীক কারাবাসী, বারেক তুমি উচ্চ শিরে ফাঁসির মঞ্চে দাঁড়াই, চিরকাল গাহিয়াছ মুক্তির গান, দিয়াছ প্রেম সবার মাঝে ছড়াই। নির্ভীক প্রান্তব অমর কৃতি, জাতির তরে সীমাহীন অনন্য প্রীতি, গানে গানে প্রাণে প্রাণে আমরা সবাই গাহি শুধু তোমার বিজয় গীতি। স্বাধীনতার ঘোষক তুমি, জাতির জনক শেখ মুজিবুর রহমান, ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, তুমি এক অবিনাশী প্রাণ। তুমি অমর কাব্যের কবি, চির প্রজ্বলিত রবি, তোমার তুলনা নাই। বিজয়ের লাল সবুজের পতাকায় প্রতিদিন তোমায় দেখিতে পাই। আচ্ছা। বর্বর হায়ানের দম্ভ করে চুরমার, হয়েছিল ইয়াহিয়ার ত্রাস, তোমার বজ্র কণ্ঠে স্তম্ভিত হয়ে থেমেছিল পাষাণের নীলজ্জ উল্লাস। জানিয়েছে বিশ্ব নই মোরা নিঃস্ব, তুমি উচ্চ শিরে দাঁড়ায় বীরের বেশে, রক্ত বন্যায় ভাষায় জীবন তরি, চিরজীবন চিরবিজয় আনিয়াছ অবশেষে। সশ্রদ্ধ সালাম লও হে মহাবীর, লও প্রীতি আমার অসীম অশেষ, মজিব তুমি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ লাখো শহীদ, স্বাধীনতা ও বাংলাদেশ। জাতির পিতাকে নিয়ে রচিত কবিতার প্রতিটি লাইনে রয়েছে ২৬টি করে অক্ষর, পক্ষান্তরে কবিতা রয়েছে ২৬টি লাইন। উল্লেখ্য, বঙ্গবন্ধু ২৬শে মার্চ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। ধন্যবাদ আব্দুল হক ভাই। আমি আপনার লেখা পড়েছি, এটি আপনার একটি লেখার গদ্য কবিতা।
তো আমি এই বিষয়ে আমি এর আগেও আপনার অনেক কবিতা শুনেছি এবং পড়েছি। আপনি এখন কোথায় আছেন, কিভাবে আছেন, কি করছেন? আমি তো স্কুল কলেজের তেমন না, আমি জানতে চাইতেছি যে আপনি কোথায় আছেন, কি করছেন? কি করতেছি। আমি বিভিন্ন সরকার নিয়ন্ত্রিত কলকারখানায় 4র্থ শ্রেণী কর্মচারী হিসাবে চাকরি করার পরে আমি 2005 সালে সরকারি চাকরি থেকে আউট হয়েছি। হওয়ার পরে আমি বেসরকারি চাকরিটা ঠিক করছি, বিভিন্ন সিকিউরিটি প্রতিষ্ঠানে বেসরকারি চাকরি করে আল্লাহর মতো ছেলে মেয়েগুলিকে লেখাপড়া করাইছি। তো বর্তমানে আমি একটা ভালো উন্নত মানের লাভজনক প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি ইনচার্জ হিসাবে গত 8 বছর ধরে চাকরি করতেছি। এখনো আমি চাকরি সিকিউরিটি ইনচার্জ? জি জি। এবং ইতিপূর্বে আমি চায়না জিও ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে দুবাসী হিসাবে কাজ করছি, চায়না একটা প্রজেক্টে। দুবাসী? দুবাসী। ইংরেজিটা আপনি রপ্ত করছেন? যে হ্যাঁ, এটা আল্লাহর দান। আমি অলওয়েজ আই এম এবল টু টক ইংলিশ কারেক্টলি। আমরা কি আপনার কাছে শিখতে পারবো ইংরেজি? শিখার তো শেষ নেই। ইংরেজিকে আমিও ভয় পাই, আসলে আমিও খুব একটা পারি না। না, আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনি ইচ্ছা করলে। আমি এটা না, মানে আমার পড়াশোনাও কম, তারপরে আমি ইংরেজিটা বিষয়ে এতটা পারি না, তবে চেষ্টা করি। হ্যাঁ, কারণ যেটা কোনো কিছু ইংরেজিতে বলতে গেলে যদি ভুল হয় তাহলে মানুষ এটা না, ভুল হওয়াটা একটা নিয়ম। ভুল হইলে আপনি ভুল না হইলে শুদ্ধ করতে পারবেন। হ্যাঁ, সেটাই। আমি তো কিন্তু মিডিয়াতে তো আমি এভাবে ইংরেজিটা উপস্থাপন করতে গেলে কেউ ভুল ধরবে, হাসাহাসি না, ভুল আমি আমরা তো ঠিকমতো বাংলাটাই বলতে পারি না, তাহলে না, বিশুদ্ধ বাংলায় তো আমরা কথা বলতে পারি না। বাংলাটাই আসলে চেষ্টা করি। বাংলা ভাষা ইংরেজির চেয়ে অনেক কঠিন বলাটা। আরেকটা বিষয় আছে যে ইংরেজি অনেকে লিখতে পারে কিন্তু বলতে পারে না। তুমি শুনেছ আলমের একটি ছেলে হয়েছে যেন প্রস্ফুটিত গোলাপ। আমরা কি এই বাংলায় কথা বলতে পারি? এটা হলো বিশুদ্ধ বাংলা, বৈজ্ঞানিক বাংলা, কলকাতার বাংলা, রবি ঠাকুরের বাংলা। আমরা তো চলতি ভাষায় কথা বলি। আমি আপনার সাথে কথা বলতেছি, এটা চলতি ভাষা, বৈজ্ঞানিক ভাষা না। দিস ইজ নট পিওর বাংলা ভাষা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো আমাদের হাতে সময় ফুরিয়ে এসেছে। প্রিয় দর্শক, আমরা আব্দুল হক ভাইয়ের কাছে অনেক কিছুই জানলাম, শিখলাম। আপনারা আমাদের এই কোলাকুলি আলাপ মাঝে মাঝে শুনে থাকেন এবং আপনাদেরও আমন্ত্রণ জানাই তারার বিচিত্রা স্টুডিওতে আসার জন্য। এটাই আপনাদের জন্যই চালু হয়েছে। তারার বিচিত্রা টিভি আজকে দেশে বিদেশে অনেকে দেখছেন। কবি আব্দুল হক ভাই অনেক দূর থেকে আমার এই স্টুডিওতে আসার জন্য ওনাকে অভিনন্দন। আব্দুল হক ভাই, আপনি কি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলতে চান একদম কম সময়? আমার বয়স হয়েছে 70-এর উপরে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি অসুস্থ এবং বৃদ্ধ। আমার বিভিন্ন ধরনের জটিল রোগে আমি আক্রান্ত। হার্টের সমস্যা, ডায়াবেটিস, প্রেশার, বাতক ব্যথা, এইসব অসুখ বিসুখের বিরুদ্ধে যুদ্ধ করে আমি কোনো রকম বেঁচে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ব্যক্তিগত জীবনে আমি আজকে আমার ছোট ভাই তুল্য মিস্টার রতন, উনিও খুব ব্যস্ত থাকেন। উনি একজন সাংবাদিক, একজন লেখক, কবি। ওনার উপস্থাপনায় আজকে আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি, এটা একটা সৌভাগ্য। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভিডিওটা আমাদের এলাকার লোকজন দেখবেন, আমার ছেলেমেয়েরা দেখবে। আমি যদি কারোর কাছে কোনো ভুল ত্রুটি অন্যায় করে থাকি ক্ষমা করে দিবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আমি সাহিত্য সংস্কৃতির মাধ্যমে যেন আপনাদের সেবা করে যেতে পারি। আমি এর বেশি আর কিছু বলার নাই। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত প্লিজড যে আমি আমার ছোটো ভাই রতন ভাইয়ের মাধ্যমে আপনাদের সাথে ভিডিওতে আমি কথা বলতে পারলাম। আপনাকে আমাকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি কবি আব্দুল হক ভাইয়ের কাছ থেকে আমিও বিদায় নিতে চাই, আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাই। আপনারা যদি আমাদের এই লাইভ শোতে কিংবা আমাদের চারান বিচিত্রা স্টুডিওতে আসতে চান তাহলে আমাদের ভিডিও নিচ দিয়ে মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। এবং আমাদের এটা মাঝে মাঝে আমরা গানের আড্ডা করে থাকি, আমরা এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। আপনাদের জন্যই এই স্টুডিওটা চালু হয়েছে এবং এটাকে আরও বেগবান করতে, আরও উন্নত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবেন, দেশে বিদেশে যারা আছে সবাই যেন দেখতে পারে সেই আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং
দীর্ঘায়ু কামনা করে আমি সাদিকুর রহমান রতন আজকে এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।